আসসালামু আলাইকুম দর্শক। ৫ তারিখের পর থেকে মূলত বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে সবচেয়ে বেশি উচ্চারিত বাক্যটির নাম হচ্ছে সংস্কার। কিন্তু সংস্কার কি সম্ভব বাংলাদেশে? চলুন এ বিষয় নিয়ে আজকে নিরপেক্ষ দৃষ্টি থেকে কয়েকটি পয়েন্টে আমরা আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন যাবতই বিএনপির ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামের আমির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সবাই সংস্কারের কথা বলছে। কিন্তু কে কতটুকু সংস্কার মানবে, কোন কোন পয়েন্টে বিএনপি সংস্কারকে আহ, মেনে নিবে বা জামাত মেনে নিবে বা বৈষম্য ছাত্র আন্দোলন মেনে নিবে, এখানে কিন্তু বড় একটি প্রশ্ন রয়েছে। ধরেন প্রোরেটিও যে পদ্ধতিতে নির্বাচন করার কথা বলছে, সেটা কি বিএনপি মেনে নিবে? যে যার যতটুকু পার্সেন্টেজ ভোট পাবে সেই অনুযায়ী সংসদে আসন পাবে, উচ্চকক্ষ হোক, দ্বিকক্ষ বিশিষ্ট হোক বা নিম্নকক্ষ হোক, সেইখানে বিএনপিকে ঐক্যমত্যে আনা কিন্তু অনেক বড় ধরনের একটি বাধা আছে। ঠিক তেমনি প্রোরেটিও সিস্টেম ছাড়া জামাত বা চরমোনাই ইসলামী শাসন আন্দোলন অথবা হেফাজত ইসলাম অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবে? এখানে একটি বড় প্রশ্ন। ঐক্যমত্য। তো সুধীজনরা যে ঐক্যমত্যের কথা বলছে, আমি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেই ঐক্যমত্য খুঁজে পাই না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সবসময় একটা টেন্ডেন্সি হচ্ছে নিজের স্বার্থে যেটা ভালো তারা সেইটাতে ঐক্যমত্য, কিন্তু অন্যের যদি কোথাও সুবিধা থাকে সেইটাতে তারা ঐক্যমত্য যেতে চায় না। এটা বাংলাদেশের খুব পূর্বের ইতিহাস। তো এই জন্য আমার মনে হয় যে সংস্কার সুদূর পরাহত। আচ্ছা, বিশ্বের ইতিহাসে আমরা দেখি তো সংস্কারগুলো কিভাবে হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্য ভেঙে গেল, পরবর্তীতে কামাল আতাতুর্কের নেতৃত্বে তারা একটা স্বাধীনতা যুদ্ধ করে এবং আহ, বর্তমান যে তুরস্ক, সেই তুরস্কের সৃষ্টি হয়। আধুনিক তুরস্কের জনক তাকে বলা হয়। তো কামাল কিন্তু, এই মোস্তফা কামাল, উনি কিন্তু সংস্কার করেছিলেন দেশে। দীর্ঘ ওনার জীবদ্দশা পুরোটা সময় সংস্কারের ভিতর দিয়েছিলেন। তো ওই সময় তুরস্ক সংস্কার করতে পেরেছিল। কেন পেরেছিল জানেন? কারণ মুস্তফা কামালের একক যে ক্ষমতা বলেন বা চেইন অফ কমান্ডের যে নিয়ন্ত্রণ বলেন, এটা তার ছিল। যার কারণে সে ওই সময়কার মাদ্রাসা শিক্ষার ব্যাপারে অনেক বড় ধরনের সংস্কার নিয়েছিল। ইসলামিক অনেক বিষয়ে সে সংস্কার নিয়েছিল এবং সেটা তুরস্ক কিন্তু ওই সময় সেটাকে তুরস্কের জনগণ মেনে নিয়েছিল। আবার ওই কাছাকাছি সময়ে আফগানিস্তান বা ইরান বা আরো অন্যান্য কিছু রাষ্ট্র সংস্কারের চেষ্টা করেছিল, কিন্তু তারা কিন্তু পারেনি। তো এই জন্য সংস্কারের জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে একটি এমন একটি নেতৃত্ব যার কথা সবাই শুনবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু আমরা ঐরকম নেতৃত্ব দেখতে পাচ্ছি না। তারপর বাংলাদেশের সংস্কারের বিষয়ে আমি বলতে চাই, সামরিক বাহিনী অন্যতম স্টেক হোল্ডার। এখনো পর্যন্ত কেউ কিন্তু বলছে না যে সামরিক বাহিনী কি ভাবছে দেশের সংস্কার নিয়ে। তো আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে বড় পিছন থেকে শক্তি হচ্ছে সামরিক বাহিনী। যেকোনো সংস্কারের বিষয়ে আমি মনে করি সেনাপ্রধানকে এই জায়গায় ঐক্যমত্য করা উচিত। তাহলেই দেখবেন যে এই যে সংস্কারের যে বিষয়টি, এটার একটা রেজাল্ট পাওয়া যাইতে পারে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা বা বর্তমানে যারা সরকার পরিচালনা করছে তারা কতটুকু কোঅপারেশন করছে সেটা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। তবে অবশ্যই সেনাবাহিনীকে এখানে সম্পৃক্ত করতে হবে দেশের প্রপার সংস্কার করতে হলে। তো যে কথাটি বলছিলাম, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র, হেফাজতে ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ এবি পার্টি সহ অপরাপর যে ধরনের রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে রাষ্ট্রের বেসিক যে বড় ধরনের কিছু সংস্কার আছে, সেই সব প্রশ্ন ঐক্যমত আসবে কিনা সেটা সময়ই বলে দিবে। সবাইকে ধন্যবাদ।